প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের নানা দিক নিয়ে প্রশ্নোত্তরের অনলাইন অনুষ্ঠান জীবনের নতুন বাগের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো আমাদের ক্ষতিকর একটি আবেগ, রাগ নিয়ে। তো মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন রাগের ব্যাপারে কিছু অভিজ্ঞতা শুনি। প্রত্যেক সময় রেগে যাওয়ার পরে আমার একটা মনোকষ্ট হতো যে আমি কেন রাগারাগি করে কথা বললাম। আমি রেগে গেলে খুব চিল্লাতাম, নিজেকে একটা রুমের মধ্যে বন্ধ করে সব কিছু তেহেস নেহেস করে দিতাম। কেউ আমার রাগ থামাতে পারতো না। আমি দেখতাম না কে বড় কে ছোট, আমি চিল্লিয়ে দিতাম। আমি দেখলাম ছাত্রছাত্রীরাও আমার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। রাজশাহীর ভাষায় বলে মালসা। এত পরিমাণ রাগ হয়েছে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, ওইটার উপরে লাথি দিয়েছি। লাথি দেওয়া আমার বাম পায়ের গোড়াল থেকে কাইটা ঝুলে গেছে আর কি পাটা, সেখানে 32টা সেলাই লাগে, যার কারণে আমি কোনো সরকারি চাকরি করতে পারি না। আমি নিজেকে প্রচণ্ড আঘাত করতাম। এত আঘাত যে আমি যখন রেগে গেছি তখন আমি বুঝতে পারতাম না আমি কতটা আঘাত করছি। পরবর্তীতে দেখতাম আমার মুখ হাত সব ফোলা ফোলা এবং আমি রক্তাক্ত কিছু জায়গায়। রাখতে রাখতে সেই জিনিসগুলো গিয়ে পড়ছে আমার বাচ্চাদের উপর। এত রাগ হয়েছে যে আমি কন্ট্রোল করতে না পারে ওকে মেরেছিলাম। মারার পর থেকেই আমি এতটা হতাশ হয়ে গিয়েছি যে আমি মনে হয় আমার রাগের সঙ্গে আর পারবো না। দেন সামটাইমস আই এম থিঙ্কিং যে আই উইল গেট ইন দ্য সুইসাইড। আসলে রাগ এমন একটি ক্ষতিকর আবেগ যা আমাদের জীবনে দুর্ভোগ বয়ে আনে এবং কম বেশি সবারই এ ব্যাপারে কিছু না কিছু অভিজ্ঞতা রয়েছে। রাগকে বলা হয় জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ শত্রু এবং আমাদের ব্যর্থতার পেছনে যে মূল কারণগুলো ভূমিকা পালন করে তার মধ্যে একটা হচ্ছে রাগ, বিশেষত অনিয়ন্ত্রিত রাগ। তো আজ এই বিষয়ে প্রশ্নোত্তরের জন্য আলোচক হিসেবে 3 জন অতিথি আছেন আমাদের সঙ্গে। ডক্টর মাসুদুল হক সিদ্দিকী, বনানী তানজিমা রহমান এবং মোহাম্মদ মাকসুদ হোসেন। ডক্টর মাসুদুল হক সিদ্দিকী রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক। বনানী তানজিমা রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক এবং মোহাম্মদ মাকসুদ হোসেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার। এবং এরা 3 জনই কোয়ান্টাম কাউন্সিলর হিসেবে কাজ করছেন দীর্ঘ 2 দশকেরও বেশি সময়। সমাজের নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষকে দেখেছেন একেবারে কাছ থেকে, তাদের জীবনের কথা শুনেছেন, কাউন্সিল করেছেন। জীবনের নতুন বাঁকে রেগে গেলেন তো হেরে গেলেন পর্বে আজ তারা আমাদের সাথে থাকছেন। দর্শক, আপনাদের এই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া যাক। তাহলে চলুন শুরু করা যাক। আমরা কেন রেগে যাই? প্রিয় দর্শক, আপনি কি রেগেছেন কখনো? খেয়াল করে কি দেখেছেন ঠিক কি কারণে আপনি রেগে গিয়েছিলেন? চলুন দেখি। আমরা কি রেগে যাই, না আমাদের রাগিয়ে দেওয়া হয়? জটিল প্রশ্ন। কারণ কেউই স্বীকার করতে চান না যে তিনি রেগে গেছেন। তিনি বলতে চান তাকে রাগিয়ে দেওয়া হয়েছে বা যা তার সাথে ঘটেছে তা রাগ হওয়ার মতোই। অর্থাৎ রেগে যাওয়াটা যে ভুল হয়েছে তা মুখ ফুটে বলতে চান না কেউই। তাহলে কি আমাদের রাগিয়ে দেয়? চাওয়া মতো কাজ না হলে। খুব আশা করলেন এবার উইকেন্ডে হাজব্যান্ডকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন। হাজব্যান্ড সেভাবে আশ্বাসও দিল, কিন্তু উইকেন্ড যখন এলো তখন জানলেন হাজব্যান্ডকে সেদিন অফিসের কাজে শহরের বাইরে যেতে হবে, যেহেতু অফিসের নির্দেশ এড়াবার উপায় নেই। রেগে গেলেন আপনি। লক্ষ্য পূরণের পথে বাধা এলে মোটর সাইকেলে করে রওনা দিলেন অফিসের পথে। হাতে সময় মাত্র 10 মিনিট। নির্ধারিত সময়ে অফিসে না পৌঁছলে
রিপোর্টেড হয়, আর এ মাসে কয়েকদিনই আপনার সেটা হয়েছে, কিন্তু আজ কিছুতেই মিস করতে চান না। এজন্যে আধ ঘন্টা আগে বেরিয়েছেন। তারপরও রাস্তায় দেখলেন প্রচণ্ড যানজট। যে অবস্থা, তাতে আগে তো দূরে থাক, ঘণ্টা খানেকও দেরি হতে পারে আজ অফিসে পৌঁছতে। রেগে গেলেন আপনি। অপ্রীতিকর পরিস্থিতি হলে বিয়ের কোন অনুষ্ঠানে আপনার পরিচিতদের সামনে আরেক পরিচিত হঠাৎ আপনার কোনো পারিবারিক বা ব্যক্তিগত এমন একটি প্রসঙ্গ তুলল যা নিয়ে আপনি কথা বলতে চান না। বিব্রতকর পরিস্থিতি, আপনি রেগে গেলেন। অন্যায্যতার শিকার হলে অফিসে দায়িত্বশীলতার সাথে কাজ করেও দায়িত্বহীন সহকর্মীদের চেয়ে ভালো মূল্যায়ন পাননি বসের কাছে, বরং কোনো কোনো সময় যেন তাদের চেয়ে আপনার উপরই বসের খড়গ থাকে বেশি। আপনি ক্ষুব্ধ, ক্রুদ্ধ। এড়ানো যেত এমন পরিস্থিতিতে বাধ্য হলে। পরিবারের সাথে এমন এক জায়গায় যেতে বাধ্য হতে হচ্ছে আপনাকে যেখানে আপনি যেতে চান না, কারণ সেখানে হয়তো এমন কেউ আছে যাকে আপনি এড়িয়ে চলতে চান। আপনি ক্ষুব্ধ, অসহায় বোধ করলে। স্ত্রী একতরফা বলেই যাচ্ছে, তার অভিযোগ অনেকগুলোই খণ্ডাতে পারতেন, কিন্তু আপনি বাকপটু বা তর্ক করায় পারদর্শী নন, তাই পারছেন না। এবং এই পরিস্থিতিগুলো যদি এমন সময় ঘটে যখন আপনি ক্ষুধার্ত, ক্লান্ত, উদ্বিগ্ন, তাড়াহুড়োর মধ্যে আছেন, তখন রাগের পরিমাণ হয় আরও বেশি। রাগ আমরা বৃহত্তর পরিবেশের বিষয়গুলো নিয়ে হই, যেমন পরিবেশ দূষণ, যানজট, দুর্নীতি, বাক স্বাধীনতা। তেমনি ছোটখাটো বিষয় নিয়ে হই, যেমন বাংলাদেশ ক্রিকেট দল কেন হেরে গেল, রান্নায় তেল ঝাল বেশি হলে। ছোট কিংবা বড় যে বিষয়ে আমরা রাগি না কেন, তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো আমরা কাউকে না কাউকে দোষী সাব্যস্ত করে ফেলি। কত বড় ক্ষতি হলো সে চিন্তা করি এবং এর প্রতিক্রিয়া দেখালে কি হবে তা নিয়ে ভাবতে থাকি। তবে বলতে যতটা সময় লাগছে, ব্যাপারটা কিন্তু ঘটে তার চেয়েও অনেক অনেক দ্রুত, মাত্র 2 সেকেন্ড বা তারও কম। রাগের যে কারণগুলো আমরা এতক্ষণ দেখলাম তাকে আসলে বলা যেতে পারে কিছু সারফেস রিজনস বা ভাসমান কারণ। কারণ মানুষের মনের ভেতর আরো গভীর কিছু আবেগ, কিছু অনুভূতি, কিছু মনস্তত্ত্ব থাকে যা আসলে ঘটায় রাগের এই ভাসমান কারণকে। এটা গত 3 দশকের হাজার হাজার মানুষকে কাউন্সিলিং এর অভিজ্ঞতায় আমরা দেখেছি। তো বনানী তানজিমা রহমান, আপনি তো দীর্ঘদিন ধরে কোয়ান্টাম কাউন্সিলর হিসেবে কাজ করছেন, এ ব্যাপারে আপনি কি আলোকপাত করতে পারেন? আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। খুব ভালো একটি উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা করছি এবং যারা দেখছেন আশা করি তারা সবাই এই যে আমাদের ঘনিষ্ঠ শত্রু এটি থেকে মুক্ত থাকার কোনো না কোনো পথ এই প্রোগ্রামটির মাধ্যমে পেয়ে যাবেন এই আশা করছি। এটা সত্যি যে আমরা ভিডিওতে যা দেখলাম সেগুলো আসলে বাহ্যিক কারণ, এবং কারণের পেছনে কারণ থাকে, তার পেছনে কারণ থাকে। তো আমি জানি না আমি মূল কারণ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, কিন্তু পেঁয়াজের একটা খোলস হয়তো আমরা একটা লেয়ার হয়তো আমরা উন্মোচন করতে পারবো। এখন গবেষকরা বলে থাকেন যে রাগ হচ্ছে সেকেন্ডারি ইমোশন, অর্থাৎ একজন যখন রাগ করেন তখন আসলে রাগের তলায় অন্য কোনো আবেগ বা অনুভূতি থাকে। যেমন আমরা ভিডিওতে দেখছিলাম যে হয়তো আপনি ঠিক করেছেন যে আপনি আপনার হাজবেন্ডের সাথে উইকেন্ডে কোথাও বাইরে যাবেন এবং লাস্ট মোমেন্টে যখন হাজবেন্ড প্ল্যান চেঞ্জ করছেন আপনি রেগে যাচ্ছেন। তো আসলে যখন হাজবেন্ড প্ল্যান চেঞ্জ করলেন তখন হয়তো আপনার প্রাথমিক অনুভূতিটা ছিল আশাহত হওয়া, ডিসঅ্যাপয়েন্টেড হওয়া, এবং তার সাথে হয়তো মনে হচ্ছে ও আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না, ও আমি তো মনে হয় ভালোবাসার যোগ্য নই। এই ধরনের নানা ধরনের আবেগ হয়তো আসলে আপনার মধ্যে এসেছে, যেটা আপনি আসলে যেটা ফেস করার জন্য আপনি এখনো রেডি নন, আপনি কমফোর্টেবল না সেটা ফেস করতে। তো এই যে ভালনারেবল ফিল করা, পাওয়ারলেস ফিল করা নিজেকে, বা আরেকজনের আসলে আমি আমার আনন্দের জন্য আরেকজনের উপরে এতখানি নির্ভরশীল,
এই জিনিসগুলো নিজেদের আনকমফোর্টেবল হয়ে যায় এবং সেটাকে ঢাকার জন্য আমরা রাগ করি। আমরা তখন বাইরের কিছুকে ব্লেম করার চেষ্টা করি, এবং যখন আমরা ব্লেম করি, রাগ করি, তখন এটা মুহূর্তের জন্য হলেও আমাদের একটা পাওয়ারের একটা ইলিউশন তৈরি করে, একটা কন্ট্রোলের ইলিউশন তৈরি করে। তো আসলে রাগ আমরা যদি ঘেঁটে দেখবো যে রাগের অধিকাংশ ঘটনার পেছনেই আরো কিছু প্রাথমিক আবেগ আছে, যার মধ্যে ভয়, যেটা মৌলিক আবেগ, বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা অপরাধ বোধ, এরকম নানা ধরনের আবেগ রাগের অন্তরালে সাধারণত থাকে। ধন্যবাদ মিস রোমান। আসলে খুবই বিস্তারিত একটি প্রশ্নের উত্তরকে তিনি খুব সংক্ষেপে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সহজভাবে, সুন্দরভাবে এর একটা ব্যাখ্যা পেলাম যে একটি সারফেস রিজনসের পেছনে যে নেপথ্য কারণগুলো কি থাকে, কিভাবে থাকে। তো এখন প্রশ্ন হলো, তাহলে কেন বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন? রাগলে আমরা কেন হেরে যাই? ডক্টর মাসুদুল হক সিদ্দিকী, একজন মনোবিজ্ঞানী হিসেবে আপনি যদি ব্যাপারটা ব্যাখ্যা করতেন। ধন্যবাদ রাবে আপা আপনাকে। চমৎকার প্রশ্ন, যে রাগলে কেন আমরা হেরে যাই। তো এখানে আমরা বলতে পারি যে রাগ ছোট্ট 2 বর্ণের একটি শব্দ, কিন্তু এর যে বিনাশী ক্ষমতা, এটি যে কোনো আণবিক অস্ত্রের চেয়ে ভয়াবহ। এই রাগের মাধ্যমে যেরকম অপরের ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় নিজের। তো আমরা রাগলে আমরা কেন হেরে যাই, কয়েকটি পয়েন্ট দিয়ে আমরা সেটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। প্রথমতই, যখনই কেউ একজন রেগে যাচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু তার মস্তিষ্করূপী যে সুপার কম্পিউটার, এইটির উপরে তিনি তার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছেন, এবং তখন তিনি মস্তিষ্কবিহীন একটি দানবে রূপান্তরিত হচ্ছেন। যে মস্তিষ্ক মানুষকে মানুষ বানিয়েছে, সেই মস্তিষ্ক যখন তার আর থাকছে না বা সেটাকে ব্যবহার করতে পারছেন না, এটি তো তার জীবনের সবচেয়ে বড় পরাজয় আমরা বলতে পারি। দ্বিতীয়ত, আমরা বলতে পারি যে রাগের ফলে যে কাছের যে সমস্ত মানুষ রয়েছে, এই কাছের মানুষদের সাথে একটা দূরত্ব তৈরি হয়। কারণ রাগের মুহূর্তে এমন একটি কথা বলেন বা এমন একটা আচরণ করতে পারেন, যেটা একটা দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। কারণ একটা বিষয় যদি আমরা খেয়াল করি, যে কোনো একটা কথা কোন প্রেক্ষিতে বলা হচ্ছে তা কিন্তু কেউ মনে রাখে না, বরং কি কথা বলা হচ্ছে সেটি সবাই মনে রাখে। তো এই ক্ষেত্রে এই কথাগুলো একজনের উপরে অনেক দিন পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাগী বা বদমেজাজি মানুষকে, বাবা মাকে নিজের ছেলেমেয়েরাও পছন্দ করেন না। ধন্যবাদ ডক্টর সিদ্দিকী, খুব সংক্ষেপে সুন্দরভাবে ব্যাখ্যা করবার জন্য। দর্শক, রেগে গেলে মানুষ কেন হেরে যায়, মনোদৈহিক কারণগুলো কি, আসুন দেখি। 2006 সালের ফুটবল বিশ্বকাপ। ফাইনাল ম্যাচে ইতালির ডিফেন্ডার মার্কো মাতারেজ্জির স্লেজিংয়ে মেজাজ হারিয়ে ফেললেন ফ্রান্স দলের ক্যাপ্টেন জিনেদিন জিদান। ফুটবলের বদলে ঢুস দিয়ে বসলেন মাতারেজ্জির বুকে। ফলাফল, পুরো টুর্নামেন্টে পারফরমেন্সে তুঙ্গে থাকা জিদান জীবনের শেষ বিশ্বকাপ শেষ করলেন অসম্মানজনকভাবে লাল কার্ড দেখে। ফ্রান্স হারালো বহুল প্রত্যাশিত বিশ্বকাপ, আর জিদান হারালেন দেশকে দ্বিতীয়বারের মতো কাপ জেতানোর বিরল সৌভাগ্য। নিন্দা, অপমান, হতাশা আর সুযোগ হারানোর সবকিছুর নেপথ্যে ছিল রাগ। একটু চিন্তা করলেই দেখবেন আপনিও হয়তো জীবনে বহুবার বহুভাবেই হেরেছেন শুধু রাগকে নিয়ন্ত্রণে রাখতে না পারায়। কিন্তু রেগে গেলে মানুষ হেরে যায় কেন, এর মনোদৈহিক ব্যাখ্যা কি? আমরা যখন রেগে যাই, ব্রেনের অ্যামিগডালা অংশটি তখন মনে করে আমরা বোধহয় কোনো বিপদে পড়েছি। সে তখন ব্রেনের হাইপোথ্যালামাসকে জানান দেয় যে এই বিপদের জন্য তৈরি হতে হবে। হাইপোথ্যালামাস জানান দেয় পিটুইটারি গ্ল্যান্ডকে যেন সেখান থেকে কর্টিসল, অ্যাড্রিনালিন, নরএপিনেফ্রাইন ইত্যাদি হরমোনগুলো নিঃসরণ হয়, যা দিয়ে এই বিপদ বা স্ট্রেসকে মোকাবেলা করা যাবে। ফলে শরীরে তৈরি হয় একটা টান টান অবস্থা, রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়, হাত ও পায়ের পেশিতে অনুভূত হয়
বাড়তি সক্রিয়তা। রাগী মানুষ কেন কথা শোনার আগেই হাত চালিয়ে দেন, এটা তার একটা ব্যাখ্যা। পারস্যের বীর রুস্তম আর সোহরাব সম্পর্কে দুজন পিতা পুত্র। সোহরাব জানতেন তার বাবা বিখ্যাত বীর রুস্তম, কিন্তু চেহারাই চিনতেন না। আর রুস্তম তো কখনো জানতেই পারেননি যে তরুণ বীর সোহরাবের বিরুদ্ধে তিনি অভিযানে বেরিয়েছেন সে আসলে তারই ঔরস জাতপুত্র। সোহরাব একবার দূত পাঠিয়ে জানানোর উদ্যোগ নিয়েছিলেন বটে, কিন্তু দূতের মুখে সোহরাব নামটি শুনেই আর কিছু বলার সুযোগ না দিয়েই তাকে হত্যা করেছিলেন উত্তেজিত রুস্তম। দুজনের মধ্যে শুরু হলো মল্লযুদ্ধ। সোহরাব রুস্তম কেউ কাউকে চেনেন না। প্রবল এবং দীর্ঘ সে যুদ্ধে পরম শত্রু ভেবে যাকে প্রতি মুহূর্তে ঘায়েল করার চেষ্টা করছেন সে যে তারই বাবা বা ছেলে কেউই জানতে পারেননি সে কথা। এরই মধ্যে বীর নীতি লঙ্ঘন করে মল্লযুদ্ধের ভেতরেই সোহরাবকে ছুরিকাঘাত করলেন রুস্তম। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সোহরাব বলে গেলেন তার শেষ কথা, তুমি জানো আমি কার ছেলে? মহাবীর রুস্তম। আমার পিতা রুস্তম যদি জানতে পারেন যে তুমি বীর নীতি লঙ্ঘন করে তার পুত্রকে হত্যা করেছ, তাহলে তুমি তার হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু ততক্ষণে সব শেষ। রাগে অন্ধ রুস্তমের নিজের হাতেই খুন হল তার নিজের ছেলে। আমাদের মস্তিষ্কের যে অংশটি কপালের মধ্যভাগে অবস্থিত তার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন এবং ভালো মন্দের ফারাক ও কাজের পরিণাম বোঝার মতো গুরুত্বপূর্ণ কাজ করে এই অংশটি। রেগে গেলে এই অংশের কার্যক্ষমতা কমে যায়, ফলে আপনি ভুল করেন, ভুল সিদ্ধান্ত নেন। এজন্যই চীনা প্রবাদ বলে, রাগান্বিত অবস্থায় কখনো চিঠি লিখতে বসো না। সম্রাট চেঙ্গিস খানের ছিল এক পোষা বাজ পাখি। আগের দিনে শিকারীরা শিকারের সময় প্রশিক্ষিত বাজ পাখি সাথে রাখতেন। শিকারীর চোখের ইশারা পেলেই বাজ পাখি উড়ে যেত আকাশে। খরগোশ বা হরিণ দেখতে পেলে নেমে আসত, আর তাকে দেখে শিকারীও তীর ধনুক নিশানা করতেন। তো এই বাজ পাখিটি ছিল চেঙ্গিস খানের খুব প্রিয়। শিকারে গেলেই তিনি তাকে সাথে রাখতেন। একবার জঙ্গলে শিকারে গিয়ে কোনো কারণে চেঙ্গিস খান দলছুট হয়ে পড়েছিলেন। নিজের ঘোড়া আর বাজ পাখি এই দুটি ছাড়া আর কেউই ছিল না তার সাথে। পথে যদিও চেনা ছিল, কিন্তু দুর্গম পথে আসতে তার বেশ সময় লাগছিল। এমন সময় প্রচণ্ড তৃষ্ণা পেল তার। এদিকে দাবদাহে সব ঝিরি নালা শুকিয়ে গেছে। উঁচু এক ঝর্ণা থেকে কোনো রকমে চুঁইয়ে পড়ছে অল্প অল্প পানি। নিজের পাত্রটা বের করে সম্রাট তাই ধরতে লাগলেন। বেশ অনেকক্ষণ পর যখন তা পান করার মতো যথেষ্ট হলো, মুখ লাগাতে যাবেন, এমন সময় বাজ পাখিটা ওপর থেকে ছোঁ মেরে এসে ফেলে দিল পাত্র। সম্রাট ভাবলেন পাখিটা বুঝতে পারেনি, ওড়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই এমনটা হলো। দ্বিতীয়বার পাত্র ভরলেন। দ্বিতীয়বারও একই ব্যাপার, বাজ পাখি ঝাঁপটা দিয়ে ফেলে দিল পাত্র। তৃতীয়বারও যখন একই ব্যাপার ঘটল, সম্রাট তখন খুবই ক্রুদ্ধ হলেন। এরপর তিনি তরবারি বের করেই রাখলেন যে এবার যদি বাজ পাখি আসে তাহলে এক কোপে তার কল্লা কেটে ফেলবেন। হলোও তাই। এবারও যখন বাজ পাখিটা নেমে এসেছে পাত্রটা ফেলে দেবার জন্য, চেঙ্গিস খান ঝটকায় তরবারি চালিয়ে পাখির ধড় থেকে মাথা আলাদা করে ফেললেন এক নিমিষে। এরপর সম্রাটের রোখ চেপে গেল, যে করেই হোক এই পানি তিনি খাবেনই। ঘোড়া নিয়ে খাঁড়া উঠতে শুরু করলেন পাহাড়ের মাথায়, যেখান থেকে ঝর্ণাটা বইছে। অনেকক্ষণ পর যখন শেষমেশ উঠলেন, দেখেন প্রকাণ্ড এক বিষধর সাপ মরে পড়ে আছে জমাট পানিতে, আর তার বিষ মিশছে ঝর্ণার পানিতে। এই বিষাক্ত পানি খেয়ে যাতে সম্রাট মারা না যান, সেজন্যই বাজ পাখি বারবার পানি ফেলে দিচ্ছিল। অনুশোচনায় জর্জরিত সম্রাট নিজেকে বলতে লাগলেন, আজ শিখলাম রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে নেই। একটা ব্যাপার হয়তো আপনি খেয়াল করেছেন যে রাগের মুহূর্তে এমন অনেক কিছুই আপনি বলেন যার কথা পরে আর মনে থাকে না। কেন জানেন? কারণ মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ হিপোক্যাম্পাস এ সময় ধীর হয়ে যায়, আর হিপোক্যাম্পাসের অন্যতম কাজ হল স্মৃতি ধরে রাখা ও নতুন স্মৃতি তৈরি করা। ফলে সবসময় যারা রেগে থাকেন দেখবেন তাদের স্মৃতিশক্তিও কম। প্রকাশিত রাগের পাশাপাশি অপ্রকাশিত রাগ মানে ক্ষোভ, ঘৃণার ক্ষতিও কম নয়। বলা হয় ক্ষোভ হচ্ছে এমন একটি বিষ যা আপনি নিজে পান করেন আর আশা করছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ। একবার এক বিষধর সাপ চলার পথে হঠাৎ একটি তরবারির ধারালো অংশের সাথে তার শরীর লেগে যায়। ব্যথা বোধে কুঁকড়ে ওঠে সে। ক্ষেপে গিয়ে তরবারিকে আঘাত করতে গেল, আবারও ব্যথা পেল, খানিকটা কেটেও গেল।
এরপর সে আরও ক্ষেপে গিয়ে তরবারিটাকেই শত্রু মনে করে তা পেঁচিয়ে ধরতে গেল, আর অমনি তরবারির ধারালো আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেল তার দেহ। অর্থাৎ রাগ বা ক্ষোভ এটা অন্যের চেয়ে আপনার ক্ষতিই বেশি করে, সম্পর্কে তৈরি করে স্থায়ী ক্ষত, সুযোগ নষ্ট হয়, জীবনে আসে রোগ, শোক, হতাশা, ব্যর্থতা, আর জীবন যুদ্ধের প্রতিটি ক্ষেত্রেই হেরে যেতে থাকেন আপনি। এবারে আমরা একজন কলারের কাছে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি বাইরে ঠান্ডা মাথার মানুষ বলে পরিচিত, কারোর সাথে সেভাবে ঝামেলা হয় না, কিন্তু সারাদিন ব্যস্ত থাকার পর যখন ঘরে ফিরে হাজারটা অভিমান, অভিযোগ আর আবদারের মুখে পড়ি বা সন্তানেরা দুষ্টামি করে, তখন আর মাথা ঠান্ডা রাখতে পারি না। পরিবারের মেজাজ ঠিক রাখতে চাই, এই জন্য করণীয় কি? জি ধন্যবাদ। মোহাম্মদ মাকসুদ হোসেন, আপনি যদি প্রশ্নটির উত্তর দেন। আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ রাবিয়া নাজরিন আপাকে, আর যিনি প্রশ্ন করেছেন কামরুল ভাই, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে মেজাজ খারাপ করা, বাহির থেকে এসে ঘরের বিভিন্ন আবদার শোনা, তারপরে মেজাজ খারাপ হয়ে যাওয়া, এটা যে কোনো অবস্থাতেই, বাসায় হোক বা বাহিরে হোক, এটা কিন্তু আমাদের শরীরের জন্য বা মনের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এটা আমাদের পারিবারিক সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি করে, পারিবারিক প্রশান্তিটাকে নষ্ট করে। তো আমরা আপনার প্রশ্নের উত্তরে প্রথমত আপনার স্ত্রীকে এবং আপনাকেও বিনীতভাবে আহ্বান জানাবো যে আমাদের খুব চমৎকার একটি বই, শুদ্ধাচার বই, এটি সপরিবারে পড়ার জন্য আমরা অনুরোধ জানাবো। বইয়ের প্রথম চ্যাপ্টারের একদম শুরুর দিকে একটা কথা আছে যে ঘরে ঢুকেই বা কেউ ঘরে ফেরার সাথে সাথেই কোনো অভিমান, অভিযোগ প্রকাশ করবেন না। আর দ্বিতীয়ত, আপনি যেটা বললেন কামরুল ভাই, যে আসলে নিজের স্ত্রীকে বা নিজের সন্তানকে তার জায়গা থেকে ভাবাটা খুব প্রয়োজন। এখন ধরেন আপনার স্ত্রী আপনাকে বলবেন না, তো তিনি কাকে কথাগুলো বলবেন? বাহিরের কাউকে যদি তিনি কথাটা বলেন, এটা কি আপনার জন্য খুব একটা সম্মানজনক হবে, নাকি তিনি সবসময় শুধু চেপেই রাখবেন? এখন যদি তিনি সবকিছু যদি চেপে রাখেন, মনের ভেতরে বাষ্প জমতে জমতে এক সময় এটা কিন্তু বিস্ফোরণ হয়। তো আমরা দেখেছি যে নিজের যারা পরিবারের সদস্যরা আছেন, তাদের সাথে একটু মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনলে এমনিতেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তিনি খুব আন্তরিক অনুভব করেন যে না, তিনি আমার প্রতি যথেষ্ট কেয়ারিং। আর সন্তানের দুষ্টুমির প্রসঙ্গে যেটা বললেন, আমরা সবসময় এটা বলি যে আপনি বরং শুকরিয়া আদায় করুন যে আপনার সন্তান সুস্থ আছে, সুস্থ আছে বলেই সে দুষ্টুমি করতে পারছে। এখন ধরেন চিত্রপটটা যদি এমন হতো যে আপনার সন্তান কোনো দুষ্টুমি করছে না, সে এই সকালে আপনি যেখানে তাকে বসা অবস্থায় দেখে গেছেন, রাতে বাসায় ফিরেও তাকে ঠিক সেখানেই বসা পেলেন। তো এটা কিন্তু আমাদের কারোর কাম্য না। বাবা হিসেবে আমরা কিন্তু এটা কখনোই প্রত্যাশা করি না আমার সন্তান এভাবেই বসে যে আছে, তো আছেই। তো আসলে বাহিরে আপনি যেটা বললেন যে ঠান্ডা মাথার মানুষ বলে পরিচিত, বাহিরে আমরা খুব সুন্দর মেকআপ নিয়ে যাই, খুব সুন্দর গেট আপ নিয়ে যাই, পলিশড আচরণ করি, কিন্তু আসলে নিজের প্রকৃত সত্তাটা কিন্তু বোঝা যায় হচ্ছে নিজের বাসায়। যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ হিসেবে সেই উত্তম যে তার পরিবারে ভালো। আর আমরা একটা খুব চমৎকার কথা বলি, চর্চা করি, আমাদের শিক্ষক এই কথাটি বলেন যে বাসায় প্রবেশের সময় বেল বাজানো বা কড়া নাড়ার সময় মনে মনে 3 বার বলুন, বাসায় যাচ্ছি শান্তির জন্য, আমি শান্ত থাকবো। বাসায় যাচ্ছি শান্তির জন্য, আমি শান্ত থাকবো। এই কথাটি বা আমরা যেটাকে বলি অটো সাজেশন, এটি যখন আমরা চর্চা করি, তখন শুকর আলহামদুলিল্লাহ বাসায় আমরা খুব ভালো থাকি এবং দেখি যে বাসার পরিবেশও খুব শান্ত আছে। তো আমরা বিশ্বাস করি এই বিষয়গুলো যদি একটু আমরা ফলো করতে পারি, আমাদের পারিবারিক পরিবেশ খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ মাকসুদ হোসেন, সুন্দরভাবে উত্তরটি দিয়েছেন। এবারে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার পরিচয় এবং প্রশ্নটি বলুন। আমি জোহরা বলছি চাঁদপুর থেকে। জি বলুন।
প্রশ্নটা হচ্ছে, আমার স্বামী প্রচন্ড রাগে, পা থেকে চুন খসলেই রেগে যায়। তো আমি চেষ্টা করি রিয়াক্ট না করতে, কিন্তু পারি না। প্রায় প্রতিদিনই দুজনের ঝগড়াঝাটি হয়, এতে ছেলে মেয়ে দুটোর উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। তো আমার স্বামী রাগ কমাতে আমার কি কিছু করার আছে? ধন্যবাদ। আসলে নিজের রাগ যেমন ক্ষতিকর, তেমনি প্রিয়জনের রাগের জন্যেও আমাদেরকে ভুগতে হয়। তো মিস বনানী তানজিমা রহমান, এ ব্যাপারে আপনার পরামর্শ কি? আসলে মানুষের স্বাভাবিক প্রবণতা, এবং আমাদের সবারই ইনক্লুডিং আমার, যে যখন আমি নেতিবাচক কিছু করি তখন আমি বলি যে আমি পরিস্থিতির কারণে এটা করেছি, যে আমি রাগ করিনি, আমাকে কেউ রাগিয়ে দিয়েছে। আর অন্য কেউ করলে আমি তখন বলি যে এটা তার চারিত্রিক ত্রুটি, যে সে রাগী। এটা এটা আসলে মানুষের স্বাভাবিক প্রবণতা, কিন্তু আসলে আমরা চাই যে নিজের জন্য রেসপন্সিবল হতে, এবং যে কোনো ক্ষেত্রে আমরা আসলে নিজের দিকটাকে ঠিক রাখাটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে যখন আমি বলি যে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যখন আমি চিন্তা করি তারপরে দেখি যে না, চেষ্টা করার এখনো অনেক কিছু বাকি আছে। তো জাস্ট কোয়ান্টামে কোর্স করে যে টুলস গুলো পেয়েছি তার অনেকগুলোই হয়তো আমি এখনো ব্যবহার করছি না। হয়তো মেডিটেশন ঠিক মতো করছি না, বা শিথিলায়ন করছি না, বা মাকসুদ ভাই যে চমৎকার অটো সাজেশনের কথা বললেন সেটি ব্যবহার করছি না, অথবা ওই পরিস্থিতিতে, উত্তপ্ত পরিস্থিতিতে আমার যে আমি যে কোয়ান্টাস সাইন করতে পারি সেটা ভুলে যাচ্ছি। এগুলো তো আছে, এবং অনেক সময় দেখা যায় যে এর পেছনে আসলে বিশেষ করে এটা আমাদের যারা আমরা হোম মেকার বা মা, আমাদের নিজের যত্নায়নটা খুব কম হয়ে যায়, এবং আমাদের ঘুম, আমাদের মেডিটেশন, আমাদের নিজের মনকে ইতিবাচক রাখা, নিজের পরিতৃপ্তির জন্য যা দরকার সেগুলো আসলে আমাদের অগ্রাধিকারের তালিকায় একেবারে শেষে চলে যায়, এবং সেটার কারণেও আসলে আমাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন জমা হয়, হতাশা জমা হয়, যেটা আমাদের ওই পরিস্থিতিগুলোতে প্রোঅ্যাক্টিভ থাকতে বাধাগ্রস্ত করে। তো আমরা আসলে নিজেকে আসলে প্রোঅ্যাক্টিভ রাখার কোনো বিকল্প নেই, এবং অন্যকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, আমি বড়জোর প্রভাবিত করতে পারি। এবং আসলে অন্যকে যদি আমি প্রভাবিত করতে চাই, সেটাও কিন্তু তখনই সবচেয়ে বেশি পারবো যখন তাকে দিয়ে আমি প্রভাবিত কম হব। অর্থাৎ আমার হাজবেন্ড যখন রেগে যাচ্ছেন, সেটা যদি আমাকে খুব এফেক্ট করে তখন আমি রিঅ্যাক্ট করব, কিন্তু আমি যদি সেই সময় ভেতরে প্রশান্ত থাকতে পারি, আমি তখন ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবো যে আসলে আমি কিভাবে এখন রেসপন্ড করলে এখানে ক্ষতির মাত্রাটা সবচেয়ে বেশি কম হতে পারে। তো এটা প্রথম পয়েন্ট। হ্যাভিং সেড দ্যাট, অনেক ক্ষেত্রেই আছে যে আসলে আমার যিনি লাইফ পার্টনার তার রাগের মাত্রাটা হয়তো আসলেই খুব বেশি, এবং রাগ আসলে এমন একটি জিনিস যেটি একদিকে খুব স্বাভাবিক, মানে এটা খুব কম মানুষ পাওয়া যাবে যিনি কখনোই রেগে যান না। আবার অন্যদিকে স্পেকট্রামের অন্যদিকে এটি এমনকি একটি রোগের বহিঃপ্রকাশও হতে পারে, বিভিন্ন মানসিক রোগের বহিঃপ্রকাশও হতে পারে, বা যারা কিছুদিন পর পর যাদের একটা এক্সপ্লোশন হয়, ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বলে একটি ডিসঅর্ডার আছে, সেটারও এটা প্রকাশ হতে পারে। তো সেসব ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যদের, স্ত্রীর তো বটেই, সন্তানদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হতে পারে, এবং ব্যাপারটি যদি সেই পর্যায়ে চলে যায় তাহলে আমাদের কৌশলী হতে হবে, এবং নিজে প্রোঅ্যাক্টিভ থাকার পাশাপাশি আসলে খুব কৌশলে তাকে বোঝাতে হবে যে আসলে হয়তো তার সাহায্য প্রয়োজন। এবং সেক্ষেত্রে আসলে স্বামী স্ত্রীর কথোপকথনে আসলে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা আপনি সবচেয়ে ভালো বুঝবেন যে কখন আপনি কিভাবে একটি কথা বললে কথাটি গৃহীত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আসলে কেউ উত্তেজিত অবস্থায় কথা বললে তো আসলে তখন তার রিসিভ করার মতো অবস্থা থাকে না। তো সেটি হতে পারে যে যখন তিনি তার একটা এক্সপ্রেশন হওয়ার পরে এখন চুপচাপ হয়ে গিয়েছেন, বিব্রত বোধ করছেন, তখন হতে পারে। অথবা যদি সরাসরি কথা বলতে অসুবিধা হয় তাহলে কমান্ড সেন্টারে হতে পারে, অথবা আপনি না বলে তার কোনো বন্ধুর মাধ্যমে হতে পারে, অথবা
হয়তো সরাসরি রাগের কথা না বলে অন্য কোনো কারণে, অন্য কোনো রিজনে তাকে আমরা মেডিটেশনের ব্যাপারে প্রাথমিকভাবে আগ্রহী করে তোলার চেষ্টা করতে পারি। অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা আমাদের পরবর্তী কলারের কাছে যাচ্ছি। আমার নাম এইচ.এম. হুমায়ুন কবির প্রধান, আমি বনশ্রী থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি পরিবার, অফিস, বন্ধু মানে সব মহলে আমি রাগী মানুষ বলে পরিচিত। মানে আমার ফ্যামিলি মেম্বাররা ভয় আমার কাছে আসে না, আমার জুনিয়র কলিগরা মানে আমার সঙ্গে কথা বলতে তারা ভয় পায়, এবং এটার জন্য আমাকে অনেক সাফারও করতে হয় বা হয়েছে, কিন্তু আমি আসলে আমাকে কন্ট্রোল করতে পারি না, এবং এটার জন্য আমি আসলে মানে লোনলিও ফিল করি, কারণ কেউ আমার সঙ্গে ওইভাবে মিশে না। তো এটাকে কিভাবে আমি কন্ট্রোল করতে পারি, বা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য কি আপনাদের কোনো কোর্স বা কোনো প্রোগ্রাম কোনো কিছু কি আছে? ধন্যবাদ মিস্টার প্রধান। আমরা এই প্রশ্নটির উত্তরের জন্য ডক্টর মাসুদুল হক সিদ্দিকীর কাছে যাচ্ছি। চমৎকার একটি প্রশ্ন। যে রাগ নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা প্রথম বিষয়টাই হচ্ছে আমরা যদি আত্মপর্যালোচনা একটু করতে পারি। আত্মপর্যালোচনা কিরকম? যে আমি প্রতিদিনের যে কথাগুলো বলছি, প্রতিদিনের যে কাজগুলো করছি, আমার প্রত্যেক দিনের যে আচরণগুলো, এই আচরণগুলোকে যদি একটু আমি বিশ্লেষণ করি, যে কোন বিষয়গুলোকে আমাকে রাগিয়ে দিচ্ছে, কোন বিষয়গুলো অন্যদের সাথে আমার দুর্ব্যবহারের কারণ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই কথাটা যদি আমি এইভাবে না বলে আমি যদি একটু ভিন্নভাবে এইভাবে বলতাম, তাহলে তো এই সিচুয়েশনটাতে এই অবস্থা হতো না। তো এইভাবে যদি আমরা আমাদের প্রতিদিনের আচরণগুলোকে যদি একটু একটু করে আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে ধীরে ধীরে আমাদের রাগের পরিমাণটা কমে আসবে। আর রাগ বা ক্রোধের দূর করার জন্য আমরা কিছু টেকনিক আমরা ব্যবহার করতে পারি। টেকনিকগুলোর মধ্যে একটা টেকনিক হতে পারে যে আপনার রেগে গেলে আপনার চেহারাটা কেমন হয় আপনি আয়নায় একটু দেখতে পারেন। এটি কিভাবে দেখতে পারেন? যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু রাগের অভিনয় করেন, তখন আপনি দেখবেন যে আপনার এই যে সুন্দর মুখটা কিরকম হয়ে যাচ্ছে। আবার আরেকটা কাজ করতে পারেন, আপনার বন্ধু বা আপনার কোনো খুব কাছের মানুষ বা পরিবারের কোনো সদস্যকে আপনি একটু বলতে পারেন। এখন তো আমরা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করছি, মোবাইল বা এই ধরনের কিছু ডিভাইস, যে আমি যে মুহূর্তে রেগে যাচ্ছি বা যে মুহূর্তে আমি চিৎকার চেঁচামেচি করছি, সেই সময় তোমরা আমার একটা ছবি তুলে রাখবে। তবে খুব সাবধান, তাকে বলবেন যে ছবিটা যেন আমি আবার বুঝতে না পারি, আমার অগোচরে ছবিটা তুলে রাখা। তিনি যখন ছবিটা তুলে রাখছেন, আপনি কি করেন? আপনি অন্য একটা সময় যখন মনটা ভালো থাকবে তখন সেই ছবিটা বের করে দেখেন। যে রেগে গেলে আপনাকে কিরকম দানবের মতো ভয়ঙ্কর হিংস্র আপনি হয়ে যান। এই ছবিটা দেখে আপনি হয়তো নিজেই লজ্জা পাবেন। তখন আপনার ওই যে রেগে গেলে বা দুর্ব্যবহার করতে গেলে তখন আপনার এই চেহারাটির কথা মনে পড়বে। তখন আপনার হয়তো দেখা যাবে নিজে, নিজে আপনি হয়তো রাগ থেকে বের হয়ে আসতে পারেন। ডক্টর সিদ্দিকী, আমার একটা কৌতূহল ছিল। এমনিতে প্রচলিত একটা টেকনিকের কথা বলা হয় প্রচলিতভাবে, যে কাউন্ট ডাউন, অর্থাৎ পেছন থেকে গণনা করলে রাগ কমে যায়। মনোবিজ্ঞানী কি আসলে এর কোনো ভিত্তি আছে? কাউন্টডাউনের মূল বিষয়টাই হচ্ছে যে রাগের সাবজেক্ট থেকে তখন আমি অন্য একটা বিষয়ে আমি আমার মনটাকে ডাইভার্ট করে দিলাম। এটিও চমৎকার একটি টেকনিক হতে পারে, যে উল্টো কাউন্টডাউন। তার কারণ তখন সচেতনভাবে আমি কি করছি, ভিন্ন একটা কাজের সাথে নিজেকে যুক্ত করছি, যার ফলে এই রাগের ঘটনা থেকে আমার মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তখন আমরা রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি চমৎকারভাবে। জি, ধন্যবাদ। দর্শক, এবারে আমরা আমাদের পরবর্তী কলারের সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদের সঙ্গে এবার যোগ দিচ্ছেন হবিগঞ্জ থেকে মইনুদ্দিন ইবনে কামাল মুন্না। আমার ছেলেটা ক্লাস 10-এ পড়ে, সঙ্গদোষের কারণেই বা যেভাবে হোক রাজনীতিতে জড়িয়ে পড়েছে। তোর মা যদি একটু শাসন করতে যান বা কিছু বলেন, মায়ের সাথে একটু রাগারাগি হয়, তার একটু উচ্চবাচ্য হয়, এই আর কি। রাগটা ও মায়ের সাথে বেশিরভাগ হয়।
ওর রাগ নিয়ন্ত্রণের জন্য বা ওকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? জি, ধন্যবাদ। আহ, আহ, মোহাম্মদ মাকসুদ হোসেন, আমরা যদি এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে নিতে পারি। আসলে খুব সমসাময়িক এবং খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন। কারণ এই যে ক্লাস 10-এ বা 8, 9, 10-এ যে পড়ার এই সময়টা, এই সময়ের সন্তানের সাথে বাবা মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আসলে কোনো বিকল্প নাই। সন্তানের সাথে খুব ফ্রেন্ডলি রিলেশনশিপটা খুব প্রয়োজন। আর দেখা যায় যে আমরা অনেক সময় তাদের ভুলের জন্য তাদেরকে বকা দেই, অনেক কটু কথা বলি, কিন্তু তার সাথে যে একটু মন খুলে কথা বলা, মন খুলে যে একটা শেয়ার করা, যে বাবা আজকে কি হয়েছে জানো, এরকমটা হয়েছে, খুব মজা হয়েছে, আমরাও এসে আমাদের সন্তানের সাথে অনেক সময় বলি না? সন্তানও এসে তার, অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে তার সাথে যখন আমরা খুব মানে সে যেন তার ভুলের কথাটাও আমার সাথে অবলীলায় শেয়ার করতে পারে, যে আমি তো এই অন্যায়টা করেছি। তখন আপনি তাকে সুন্দরভাবে যদি বুঝিয়ে বলেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনি তার কাছ থেকে, আপনি চাচ্ছেন যে রাজনীতি করছে, এই বন্ধুদের কাছ থেকে সে সরে আসুক। এখন আপনি যে তার হাত থেকে একটা কিছু নিয়ে নেবেন, তার হাতে তো একটা কিছু দিয়ে তারপরে তার কাছ থেকে ওইটা নেওয়াটা প্রয়োজন, তাহলে সে ওইটা ভুলে থাকবে, না হলে তো সে ক্ষিপ্ত হবে। আমরা এই জন্য বলি যে সন্তানকে কোয়ান্টামে যে সাদাকায়ন প্রোগ্রাম গুলো হয় আপনার নিকটবর্তী শাখা, সেল, সেন্টার, বিভিন্ন জায়গায় শুক্রবার দিন সকাল 9:30 থেকে 10:30, 11:15 পর্যন্ত 1 ঘন্টার একটা সেশন, সপরিবারে সাদাকায়নে আসুন। এখানে একটা চমৎকার পরিবেশ, যে কথাগুলো আপনি বললে হয়তো সে রিয়াক্ট করতো, কিন্তু সেটা যখন সে মঞ্চ থেকে শুনছে, সে তো বুদ্ধিমান, তার জীবনের সাথে সে মেলাবে যে আসলে কথা তো ঠিকই, বাবা মায়ের সাথে এই আচরণটা তো আমার ঠিক নয়, বা আমার তো জীবনে অনেক বড় কিছু করার আছে। এবং এই যে নিজের ভেতরটাকে পরিচ্ছন্ন করা, মেডিটেশন, আমরা বলি যে মেডিটেশন হচ্ছে কুলিং সিস্টেম অফ ব্রেইন অ্যান্ড ক্লিনিং সিস্টেম অফ মাইন্ড, যে ব্রেনটাকে ঠান্ডা করে, মনের ভেতরের আবর্জনাগুলোকে দূর করে, জীবনের সফলতার পথে এগিয়ে যাওয়াটা তখন সহজ হয়। এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে কোয়ান্টামে এরকম বহু শিক্ষার্থী এসেছেন, বহু ছাত্রছাত্রী এসেছেন যারা কিনা মেজাজ উগ্র ছিল, মেজাজ ভালো হয়েছে, হয়তো একটু বখাটেপনা ছিল। আল্লাহর কাছে শুকরিয়া, যখন একটা সৎ সঙ্গ পেয়ে যায়, সৎ সংঘ সে পেয়ে যায়, সেও কিন্তু পথ খুঁজছে। ভালো পথ সবাই খোঁজে। তো আমরা যখন বাবা মা হিসেবে আমরা যখন তাকে একটা ভালো পথের সন্ধান দেব, তার জন্য ভালো পথ ধরে হাঁটাটা খুব সহজ হয় ইনশাল্লাহ। আপনিও তাকে সাদাকায়নে বা কোয়ান্টাম মেথড কোর্সে নিয়ে আসুন, সে দেখবেন এক সময় একজন সফল মানুষ, একজন মেধাবী মানুষ হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাকসুদকে। এবং তিনি সাদাকায়নের কথা বললেন, তো যিনি প্রশ্নটি করেছেন এবং বাকি সব দর্শকের উদ্দেশ্যেই বলছি, সারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের সাদাকায়ন অনুষ্ঠান হয় প্রতি শুক্রবার। এটা সবার জন্য উন্মুক্ত প্রোগ্রাম, আপনারা সবান্ধব সপরিবার এই প্রোগ্রামে আসতে পারেন। এবং সাদাকায়ন আপনার নিকটবর্তী কোথায় হয় এটি জানবার জন্য আপনি ডেসক্রিপশন বক্সে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি আছে সেখান থেকে আমাদের সাইটে এলেই আপনি পেয়ে যাবেন। তো আমরা দর্শক আমাদের পরবর্তী কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার পরিচয়টি দেবেন প্লিজ। আমি তাহমিনা, সিলেট থেকে ফোন করছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি টের পাই আমি যখনই রেগে যাই অনেক বেশি রাগারাগি করি, পরবর্তীতে চিন্তা করি যে এরকম রাগারাগি কিন্তু আমি আর করবো না, কিন্তু যখনই কোনো রাগের বিষয় হয় আমার সেটা আর মাথায় থাকে না, অনেক বেশি রাগারাগি করে ফেলি। তো আমার বাবারও এরকম রাগ ছিল, ছোটবেলা থেকেই শুনি যে আমি নাকি আমার বাবার মতো রাগী হয়েছি, আর দাদারও এরকম রাগ ছিল, বলা যায় এটা আমাদের বংশগতই। তো আমার প্রশ্ন, এই রকম রাগ কি আসলে কন্ট্রোল করা সম্ভব? আসলে এই বংশগত রাগ, এটা নিয়ে অনেকেই কথা বলে থাকেন যে আমরা পারিবারিকভাবে এরকম রাগী বা বদরাগী। তো বনানী তানজিমার রহমান, আপনি যদি এই প্রশ্নটি আসলে বলেন, এবং আমার মনে হয় যেটা তাহমিনা প্রশ্নটি করলেও এটা আসলে আরো অনেকেরই মনের প্রশ্ন। ফার্স্ট অফ অল, হ্যাঁ, নিশ্চয়ই নিয়ন্ত্রণ সম্ভব, এই বিশ্বাসটি সবসময় রাখবেন।
আর রাগ মানেই তো আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এটা কারো কারো ক্ষেত্রে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মাত্রাটা একটু বেশি হয়, এই আর কি। আমি একটু ব্যাখ্যা করি যে কি হয় যখন আমরা রেগে যাই শারীরবৃত্তীয়ভাবে। আমি জানি না আমার মুঠিটা দেখা যাচ্ছে কিনা। এটা তো আমাদের ধরতে পারি এটা আমাদের ব্রেইন। আমাদের ব্রেইনের সামনের যে পার্টটা আছে, মুঠির যে সামনের পার্টটা, এখানে আছে আমাদের কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটি হচ্ছে আমাদের ব্রেইনের সবচেয়ে ম্যাচিওর পার্ট, যেটির কারণে আমরা বিচার করতে পারি কি ভালো কি খারাপ, কি করা উচিত। আর এই ব্রেইনের ভেতরে এইখানে আছে আমাদের ইমোশনাল ব্রেইন, যেটি আসলে ফিল করে, যেটি ভয় পায়, যেটি অ্যাংশাস হয়, নিরাপত্তাহীনতায় ভোগে। এবং এই যে ইমোশনাল ব্রেইন, এটির নাম হচ্ছে লিম্বিক সিস্টেম, এবং এর ভেতরে ছোট্ট একটি অংশ আছে যেটার নাম হচ্ছে অ্যামিগডালা। তো সাধারণভাবে আমাদের ইমোশনাল ব্রেইনের যে ইমোশনের তীব্রতাটা, সে যা করতে চায় সেটিকে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স সে নিয়ন্ত্রণে রাখে। তো যখন আমরা রেগে যাচ্ছি, আমাদের ইমোশনাল ব্রেইনের ইমোশনের তীব্রতা আস্তে 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 বাড়ছে, এবং আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স খুব কষ্ট করে তাকে নিয়ন্ত্রণে রাখছে, অ্যাজ ইফ মানে আমরা একটা পাহাড়ের ঢাল দিয়ে ঝুলে আছি, কোনো মতে হাত দিয়ে ধরে আছি, এরকম একটা অবস্থা। কিন্তু এইটা করতে করতে এক সময় যখন তীব্রতাটা খুব বেড়ে যায়, কিছুক্ষণের জন্য আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলে। আপনার যে অংশটি যে চিন্তা করতে পারে, যে বলতে পারে যে এটি এখন করো না, এটা হলে ক্ষতি হবে, সে কষ্ট পাবে, তোমার কষ্ট হবে, সেই অংশটি সে আউট অফ সার্কিট হয়ে যায় কিছুক্ষণের জন্য, এবং জাস্ট আপনার ইমোশনস যে কথাগুলো বলতে চাচ্ছিল সেগুলো বের হয়ে আসে। তো এটা আসলে রেগে গেলে এটা স্বাভাবিক। তো এটা নিশ্চয়ই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আপনার এই যে আপনি যেটা বলছিলেন যে বাবার এবং দাদার রাগ, তো এটি নিয়ে কিছুটা মানে স্বাভাবিকভাবে আমরা মনে করি বংশ পরম্পরায় কিছু হওয়া মানেই হচ্ছে যে জিন দ্বারা সেটা প্রভাবিত হওয়া। তো এটা নিয়ে কিছুটা রিসার্চের অস্পষ্টতা আছে, যে কিছু কিছু মানসিক রোগ যেটা হলেও রাগ অনেক বেশি হয়, সেগুলোর সাথে জিনের একটা কানেকশন পাওয়া গিয়েছে। কিন্তু এখানে মনে রাখাটা খুব দরকার যে জিন জিনিসটা আসলে এটি শুধুমাত্র সম্ভাবনা, এটি কোনো নিশ্চিত কিছু না, এবং কোনো কিছু জিনে থাকা মানেই সেটি আমার হবে এমন কিছু না। কিন্তু এটাতে আসলে নিরাশ হওয়ার কিছু নয়। আমি আপনাকে বলবো যে আপনি মেডিটেশন যদি করেন, তাহলে আপনি শুধু শিথিলায়ন বা রাগের মেডিটেশনের পাশাপাশি আপনি দুঃখের মেডিটেশন করবেন, আপনি ভয়ের মেডিটেশন করবেন, এবং আপনি সেই মেডিটেশনগুলোতে আপনি ফিল করার চেষ্টা করবেন আপনার ভেতরে যে শিশু আছে তাকে, এবং সে কি নিরাপত্তায় ভুগছে কিনা, আপনি আপনার শৈশবের কোনো স্মৃতিকে খুঁজে বের করতে পারেন কিনা, যখন আপনি ভয় পেয়েছিলেন, এই ধরনের রাগারাগিতে আপনি কষ্ট পেয়েছিলেন। এই মেডিটেশন গুলো করলে আপনি আপনার ভেতরের যে ট্রমার যে এনার্জি আপনি বেড়াচ্ছেন, তার অনেকখানি ইনশাল্লাহ আপনি বের করে দিতে পারবেন। এবং তার পাশাপাশি আপনি সবসময় নিজেকে বলবেন যে আমি সেফ, আমি নিরাপদ, এখন আমি বড়, আমি ভালো আছি। এটি নিজেকে আশ্বস্ত করবেন, আপনি দেখবেন যে আপনার ভেতরে প্রশান্তির ফাউন্ডেশনটা আস্তে আস্তে শক্ত হচ্ছে, এবং তখন আপনি দেখবেন যে আসলে যে কোনো কিছুতে আপনি নিজের কন্ট্রোলটা এইভাবে হারিয়ে ফেলছেন না। ধন্যবাদ মিস রহমান। এবারে আমরা আমাদের পরবর্তী কলারের কাছে যাচ্ছি। আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সাথী। তিনি তার এই নামটাই ব্যবহার করেছেন। আমি ছোটবেলা থেকে একটু শান্ত স্বভাবের মেয়ে, কেমন তো মাঝে মাঝে বাইরে থেকে কেউ যদি আমাকে কখনো কষ্ট দিত বা দুঃখ দিত, আমি চুপচাপ চেপে যেতাম, কাউকে কখনো প্রকাশ করতাম না, মনের মধ্যে এই কষ্টগুলো চেপে রাখতাম। এটা আমি পারিবারিকভাবে আমার নারীদের পারিবারিক শিক্ষায় বলতে পারেন। কিন্তু 40 প্লাস বয়সের পরে দেখলাম আমার মাইগ্রেনের ব্যথা, বিভিন্ন রকম ব্যথা পাই। আমার এই ব্যথা বেদনাগুলোর কারণ হচ্ছে অবদমিত আবেগ অনুভূতিগুলোকে প্রকাশ না করা। পোস্ট করার পরে এই কষ্টগুলোকে ছেড়ে ফেলে দিয়েছি, কিন্তু এখনো মাঝে মাঝে মনে হয় যে রাগটা মনের মধ্যে কোনো একটা জায়গা দখল করে আছে। পুরোপুরি ভাবে রাগ মুক্ত হওয়ার জন্য আমার করণীয় কি আপু? ধন্যবাদ সাথী। ডক্টর মাসিদুল হক সিদ্দিকী, আপনি এই প্রশ্নটির উত্তর যদি দেন।
সাথে আপনাকে একটু বলছি যে আপনি যখন আপনার রাগকে পুষে রাখছেন, রাগটাকে যখন ভেতরে জমিয়ে রাখছেন বা রাগটাকে চেপে রাখছেন, তখন কিন্তু এটা রাগ থাকছে না, এটা একটা ভিন্ন নামে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ভিন্ন ফর্মে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলতে পারি ক্ষোভ। এটি রাগের একটা রূপান্তরিত ধরন। তো এই ক্ষোভ যতটা না বেশি অন্যের ক্ষতি করে, তার চাইতে বেশি ক্ষতি করছে কিন্তু আপনার। এই প্রসঙ্গক্রমে একটু বলি যে সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে এই যারা সিগারেট খান, মাদক গ্রহণ করেন বা যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি বা অতিরিক্ত ওজন যেরকম ঝুঁকিপূর্ণ হৃদরোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে, ঠিক একইভাবে যারা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করেন বা যারা একটু প্রতিশোধ পরায়ণ মানসিকতার মনোভাব পোষণ করেন, তাদেরও কিন্তু ঠিক একই রকমের এই হৃদরোগের ঝুঁকি একটা কোরিলেশন পাওয়া গেছে। আবার অনেকগুলো গবেষণাতে দেখা গেছে যে রাগ আমাদের পাকস্থলী এবং পরিপাকতন্ত্রের জন্য ক্ষতিকর, এবং রাগ এবং ক্ষোভ এটা দীর্ঘদিন পুষে রাখলে এর থেকে আলসার হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয় বা আলসারও হয়। এটা তো আমরা খুব কমন সিনারিও বা কমন একটা বিষয় যে রাগের কারণে প্রেশার হাই হয়ে যাচ্ছে বা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়াটাও এটা অস্বাভাবিক কোনো বিষয় না। অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকী। দর্শক, এই প্রশ্নে প্রশ্নকর্তা তার মাইগ্রেনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রকাশ করতে না পারা রাগ, মানে খুব কষ্টের একটা যোগসূত্রের কথা বলেছেন। ব্যাপারটা কি আসলেই ঘটে? চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেন? আসুন দেখি একটি ফিলার ভিডিও। রাগে বাড়ে রোগ, এটা এখন আর কোনো তত্ত্বকথা নয়, বরং পরীক্ষিত সত্য। যারা প্রায় সময়ই রাগান্বিত থাকেন তাদের রোগে ভোগার সম্ভাবনা হাসি খুশি প্রাণবন্ত মানুষদের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু কেন? আমরা যখন রেগে যাই তখন আমাদের শরীরে নিঃসৃত হয় অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন ও কর্টিসলের মতো স্ট্রেস হরমোন এবং ক্যাটেকোলামাইন নিউরোট্রান্সমিটার, যার প্রভাবে আমাদের দেহে ঘটে কিছু জৈব রাসায়নিক পরিবর্তন, যেমন হার্ট রেট, ব্লাড প্রেশার, তাপমাত্রা এবং শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাওয়া। এতে স্নায়ুবিক উত্তেজনা সৃষ্টি হয়, সক্রিয় হয়ে ওঠে ফাইট অর ফ্লাইট রেসপন্স, যার প্রভাবে পেশি সংকুচিত হয় এবং হাত পায়ে রক্ত চলাচল বেড়ে যায়। এটি প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার প্রবৃত্তিগত ব্যাপার হলেও এর রয়েছে শারীরিক নেতিপ্রভাব, কারণ এ সময় পেশির সাথে সাথে স্নায়ু টেন্সড হয়, যা নিজে থেকে শিথিল হয় না। রাগ হলো ক্রনিক রোগের ডিপো। রেগে যাওয়ার পর শারীরিক মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একজন মানুষের লাগে গড়ে 20 মিনিট। নিয়মিত রাগলে দেহ মনের 12টা বাজাতে এই 20 মিনিটই যথেষ্ট। বিশেষজ্ঞরা বলেছেন, দীর্ঘ সময় ধরে যদি ফাইট অর ফ্লাইট রেসপন্স চলতে থাকে তাহলে অনেক ধরনের ক্রনিক রোগ হতে পারে, যার মধ্যে আছে ইনসমনিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যাজমা, আলসার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, মৃগীরোগ, কোষ্ঠকাঠিন্য, মাইগ্রেন, ব্যাক পেইন ও ফুসফুসের ব্যাধি। গবেষণায় দেখা গেছে প্রচণ্ড রেগে যাওয়ার 2 ঘন্টার মধ্যে স্ট্রোক ও মস্তিষ্কের রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায় 3 গুণ। এমনকি ক্যান্সারেরও কারণ হতে পারে অনিয়ন্ত্রিত রাগ। তবে রাগের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক যে রোগটির, তা হলো হৃদরোগ। একটি গবেষণায় দেখা গেছে ঘন ঘন রেগে যান এমন ব্যক্তিরা 55 বছর বয়সের আগেই অন্যদের তুলনায় হার্ট অ্যাটাকে বেশি আক্রান্ত হন। কোলেস্টেরল, অ্যালকোহল, ধূমপান বা অতিরিক্ত ওজন নয়, হৃদরোগের সঙ্গে সবচেয়ে ভালো যোগাযোগ আছে রাগের, এমনটাই দেখা গেছে আরেকটি গবেষণায়। খুব সহজেই রেগে যান এমন 12,986 জন প্রাপ্তবয়স্ক মানুষকে 3 বছর পর্যবেক্ষণ করে দেখা গেছে স্বাভাবিক রক্তচাপ থাকার পরও তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেশি ছিল, যারা সেভাবে রাগান্বিত হন না তাদের তুলনায়। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আয়ুষ্কালের ওপরও প্রভাব আছে রাগের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে অতীতের রেগে যাওয়ার কোনো স্মৃতি পুনরায় স্মরণ করলে শরীরের প্রাথমিক স্তরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিঘ্নিত হয়।
অন্যদিকে বদরাগী বা রকচটা মানুষ বলে পরিচিত যারা, তাদের অকাল মৃত্যুর হার 5 গুণ বেশি। সুস্থ ও প্রশান্ত থেকে জীবনটাকে উপভোগ করতে তাই রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। দর্শক, এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন কলারের কাছে যাচ্ছি এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয়টি দেবেন এবং প্রশ্নটি করবেন। আমার নাম আলিয়া সুলতানা। জি, বলুন। আমি বলছি ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে। জি, বলুন। আমার প্রশ্নটা হলো যে আমি যখন অফিসে কাজ করি, যে অফিসে যারা আমার অবস্থান কর্মী আছে তাদের ম্যানেজ করতে হলে মাঝে মাঝে রাগ দেখাতে হয়, মেজাজ করতে হয়, তা না হলে মনে করি যে এদের কন্ট্রোল করা যায় না। তো আমার প্রশ্নটা হলো যে রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথাটা কি এই ক্ষেত্রেও প্রযোজ্য হবে? মোহাম্মদ মাকসুদ হোসেন, আপনার কাছে যাচ্ছি প্রশ্নটি নিয়ে। আসলে এই যে রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথাটি এখানেও অবশ্যই সমভাবে প্রযোজ্য। কারণ আজ আপনি অধীনস্থ কারো উপর মেজাজ দেখিয়ে হয়তো জিতে গেলেন, তিনি চুপচাপ চলে গেলেন, আপনি যথেষ্ট পরিমাণে তাকে যা যা বলতে চেয়েছিলেন আপনি বললেন। কিন্তু একটু দূরদর্শী চিন্তা যদি আমরা করি তাহলে দেখব যে সে তো এটা সহজে ভুলবে না, সেও সুযোগের অপেক্ষায় থাকবে। এবং এমন হয়েছে যে একটি প্রতিষ্ঠানের একজন অফিস সহকারী তিনি এটা শেয়ার করেছেন, বলে যে আমার বস আমাকে এত মেজাজ দেখায়, এত চিৎকার চেঁচামেচি করে। একদিন বসের একটা ফাইলের দরকার পড়লো, মানে তার বস, ইমিডিয়েট বস তার সিনিয়র বসের কাছে একটা পেপার সাবমিট করবেন। তো তিনি বললেন যে আমি তো জানি পেপারস কোথায় থাকে এবং আজকে তাকে ওই পেপারসটা সাবমিট করতে হবে। মানে যে আমি জাস্ট এটা এখন আমি বলতেই পাই না, আমার স্যার এসে তন্ন তন্ন করে খুঁজছেন, এখন আমি তো জাস্ট একেবারে ইনোসেন্ট। মানে উনি তাকিয়ে আছেন নাকি, বলে স্যার আমি কিভাবে বলবো আপনার কাগজ কোথায়। এবং এটার জন্য তার ইমিডিয়েট বসের যে হয়তো একটা কিছু প্রাপ্তি ছিল বা ওখানে একটা কিছু হতো, ভালো একটা কিছু প্রেজেন্টেশন, উনি সেটা করতে পারলেন না। কিন্তু তিনি বুঝলেনও না যে এটার পেছনে তার এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট সে দায়ী। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেও একটা প্রতিশোধের জন্য অপেক্ষায় আছে, নিরাপদে করা যায় এমন একটা প্রতিশোধ। এখন যদি এরকম কিছু ঘটে, এটা সামাল দেওয়া কিন্তু ওই ব্যক্তির জন্য খুব চ্যালেঞ্জিং। তো এটা হচ্ছে তার পরাজয়। যে কারণে আমরা আমাদের শুদ্ধাচার বইয়ে খুব সুন্দরভাবে বলি যে প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীকে অধীনস্থ মনে না করে তাকে সহকর্মীর মর্যাদা দিন। অর্থাৎ সে আমার সাবঅর্ডিনেট না, সে আমার কলিগ, তাকে সেই মর্যাদাটা দেওয়া প্রয়োজন। সে যদি কোনো ভুল করে তাকে আপনি আলাদাভাবে ডেকে বলুন, তাকে বোঝান, এবং সেই বোঝানোটা তাকে অপমান করার জন্য না, তাকে শুধরানোর একটা সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মাকসুদ হোসেন। তবে আমি আর একটা পরিপূরক প্রশ্ন করতে চাই, যেটা কিছুক্ষণ আগের প্রশ্নকর্তা তার এটা একটা অফিস সিনারিওর কথা বললেন, বস এবং তার অধস্তন কর্মী বা কর্মচারী। অনেক সময় বাড়িতেও ব্যাপারটা হয় যে বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করতে থাকে, যে কাজগুলো তাদের করা দরকার করতে চায় না, লেখাপড়া করা, সময় মতো খাওয়া, ঘুমোনো বা নিজেদের যে বেসিক পরিচ্ছন্নতার যে কাজগুলো। তো এই যে সিচুয়েশন, এই সময়ে আসলে মানে এই বাচ্চাদেরকে ডিসিপ্লিন করবার জন্য বাবা মায়ের কি করা উচিত? মানে অনেক বাবা মাকে আমরা দেখি যে মানে তারাও বাচ্চার মেজাজের সঙ্গে তারাও মেজাজ দেখিয়ে ফেলেন এবং আসলে পরিস্থিতি তাতে বরং আরো খারাপই হয়। তো এই বাবা মায়েদের জন্য আপনি কি বলবেন? আসলে আমাদের মা বাবারা অনেক সময় মনে করেন কি যে এখন বকা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে সহজ সমাধান এবং নিজের মেজাজও নিজে ধরে রাখতে পারেন না। আসলে যদি একটু আমার সন্তানকে আমি যদি একটু ক্লোজলি অবজার্ভ করি, যে তার অবস্থান থেকে আমি অনুভব করতে চাই, তাহলে দেখবো যে ধরেন কথার কথা একটা সিনারিও, একজোড়া চামড়ার জুতা, সে হয়তো এটা ধুতে গিয়েছে, আপনার চামড়ার জুতাটা নষ্ট হয়ে গেল। আসলে সে কিন্তু ভেবেছিল যে বাবা মায়ের জুতাটা আমি একটু ধুয়ে দিই, একটু পরিষ্কার করে দিই। এখন ধুতে গিয়ে হয়তো নষ্টই হয়ে গেল, কিন্তু আসলে তার উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল। এই যে তাকে একটু মানে ধরেন সে যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে দেখি যে সে রাতের বেলায় ব্রাশ করবে না,
এখন সে এটা নিয়ে তার, আমরা বলছি যে না ব্রাশ করে শুতে হবে, এখন সে চাচ্ছে না। এখন এই যে আমাদের সন্তানকে যে একটা কম্প্যাশনেট একটা ফিলিংস দেওয়া, যে বাবা বা আম্মু আমি বুঝতে পারছি সেই সকালে তুমি ঘুম থেকে উঠেছো, সেই সকাল থেকে তুমি অনলাইনে ক্লাস করেছো, পড়াশোনা করেছো, হোমওয়ার্ক করেছো। সন্তান কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা পছন্দ করে। আমি বুঝতে পারছি মা তুমি অনেক টায়ার্ড। এই যে আপনি তাকে বললেন, তার কিন্তু একটা সাপোর্ট সে পেল যে আচ্ছা তাহলে বাবা আমার পক্ষে আছে এবং আমার কোনো দোষ ধরছে না। তারপরে তার সাপোর্ট দিয়ে তারপরে যখন আমি তাকে বলছি যে মা তুমি যদি দাঁতটা ব্রাশ না করে শো তাহলে কি হবে, সারাটা রাত এই পোকাগুলো তোমার দাঁতকে কুটকুট কুটকুট করে কামড়াবে। জিনিসটা আসলে স্পোর্টিংলি নেওয়াটা প্রয়োজন, এবং তখনই দেখবেন যে সে কিন্তু আপনার কথাটা সুন্দরভাবে সে মেনে নেবে। আর যত উত্তেজিত হবেন, মনোমালিন্য হবে, সে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে, করবো না, কি করবে, আমাকে মারবে, মারুক, মারবেই তো। সে কিন্তু এভাবেই সে রিয়াক্টটা করে যে কি করবে, আমাকে বকবে তো, প্রতিদিনই তো বকে, বকা তো খাই, মারবে, মারুক। এগুলো কিন্তু সমাধান না। যখন আপনি সফটলি তাকে বলছেন, নরম ভাবে, তখন সে এটাকে গ্রহণ করে খুব ভালোভাবে। অসংখ্য ধন্যবাদ। আসলে খুবই প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক একটি বিষয়ই আমরা মানে মিস্টার মাকসুদ হোসেনের বক্তব্য শুনলাম। তো দর্শক, এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমি তাজমি ইসলাম নেত্রকোনা থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল জানার জন্য। জি বলুন। আমার বসের পর প্রচন্ড রাগ হয়, তিনি আমাকে একদমই পছন্দ করেন না। কাজের বেলায় সবসময় আমি আগে, কিন্তু বোনাস বা প্রমোশনের বেলায় আমার কোনোই খবর নাই। বুঝতে পারছি এই রাগটা আমার জন্য আসলে ক্ষতিকর, কিন্তু তাকে দেখলে আমার বৃত্তি জ্বলে দেয়, যদিও চাকরিটা ছাড়তে পারছি না। ব্যবস্থা কি করলে আমি আমার অন্তরকে আসলে রাগ মুক্ত করতে পারি, যদি কোনো টেকনিক আসলে আমাকে বলে দেওয়া যায়। জি, আমরা এই প্রশ্নটির উত্তরের জন্য ডক্টর মাসুদুল হক সিদ্দিকী তার কাছে যাচ্ছি। বসের সাথে আপনার যেটা হচ্ছে সেটা কিন্তু রাগ নয়, বসের প্রতি আপনার ক্ষোভ সেটি। এবং মজার যে ব্যাপারটি হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনার প্রতি যে বসের এই ক্ষোভ বা দুর্ব্যবহার, এটির কারণ কিন্তু আপনার বস নয়, এটির কারণ কিন্তু আপনি নিজেই। আপনার এই যে সার্বক্ষণিক চিন্তা, যে বসকে দেখলেই আপনার পিত্তি জ্বলে যায়, আপনার এই সার্বক্ষণিক চিন্তাটা আপনার বসের ব্রেনকে প্রভাবিত করছে, যে কারণে আপনার বস আপনাকে যখন দেখছে তখন আপনাকে দেখেই তার পিত্তি জ্বলে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে যে তিনি আপনাকে ভালোভাবে নিতে পারছেন না। তো এখান থেকে বের হয়ে আসার খুব সহজ পথ রয়েছে। সহজ পথটি কিরকম? যে আপনাকে এ থেকে বের হয়ে আসার উপায়টি খুঁজে বের করতে হবে, যে আপনার চিন্তার প্যাটার্নটাকে বদলে ফেলতে হবে। বসের প্রতি কোনো নেতিবাচক চিন্তা নয়, বসের প্রতি সবসময় ইতিবাচক চিন্তায়, চাকরির প্রতি ইতিবাচক চিন্তায় আপনার মনটাকে পরিপূর্ণ করে ফেলতে হবে। ধন্যবাদ ডক্টর মাসুদুল হক সিদ্দিকী। দর্শক, আমরা আমাদের সময় স্বল্পতার কারণে এখন আমাদের আর একটি প্রশ্ন আমরা নিতে পারবো। তো এখন আমরা যাচ্ছি আমাদের সবশেষ কলারের কাছে। ওয়ালাইকুম আসসালাম, আপনি পরিচয়টি দেবেন প্লিজ? আমি বলুন আপনার প্রশ্নটি। আমার রাতটা অনেক বেশি ছিল, তো তখন করলাম, তখন ধীরে ধীরে রাত কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। মনে হচ্ছিল একটা সময় হয়তো রাত নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু সময় যেতে যেতে দেখা যাচ্ছে যে আসলে সেটা নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে আগের তো অনেক বেশি আঘাত ধারণ করেছে। এবং নানাভাবে চেষ্টা করেছি আরো মাঝে মাঝে মেডিটেশনের মাধ্যমে, কিন্তু কিছুতে আর ফুলে উঠতে পারছিলাম না। কারণ মাঝে মাঝে হঠাৎ করে আসলে হাল ছেড়ে দেওয়া হয়েছে। এই অবস্থা আসলে আপনাদের কাছ থেকে আর কি সহযোগিতা পেতে পারি? ধন্যবাদ মিস্টার আশরাফুল হাসান, আপনার ফোনের লাইনটি খুব খারাপ ছিল। তো আমরা এই উত্তরটি বনানী তানজিমা রহমানের কাছে নেব। আমি জানি না মিস্টার রহমান, আপনি কি আসলে প্রশ্নটি শুনতে পেয়েছেন? জি, পেয়েছি। আচ্ছা, আপনি প্রশ্নের উত্তরটি যদি দেন।
প্রথমে আপনাকে অভিনন্দন যে আপনি এত চেষ্টা করছেন রাগকে দূর করার। আসলে পৃথিবীতে অনেক রাগী মানুষ আছেন, মানে অনেক মানুষ আছেন যাদের রাগের পরিমাণটা খুব বেশি এবং তার কারণে চারপাশের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু তাদের অনেক বড় অংশই তারা আসলে রাগটাকে তাদের নিজেদের শোধরাবার মতো কিছু বলে মনে করেন না। তারা মনে করেন যে পারিপার্শ্বিকতার কারণে এটি হচ্ছে। এই যে আপনি যে ফিল করছেন যে আপনার রাগটা আপনি দূর করতে চান, এর জন্য চেষ্টা করেছেন, কোর্সে এসেছেন, এই জন্য আপনাকে আসলে প্রথমে অভিনন্দন জানাই যে আপনার এই যে প্রাথমিক যে সচেতনতাটা, যে ভেতর থেকে আপনার মনে এই ইচ্ছাটা এসেছে যে আপনি এটাকে জয় করবেন। আসলে এটি হতে পারে কারণ আসলে যখন আমরা কোয়ান্টাম মেথড কোর্স করি তখন তো আমাদের মধ্যে একটা প্রশান্তির, ইতিবাচকতার একটা স্ফুরণ হয়, একটা ইনফিউশন হয়, যেটি আসলে বিশেষ করে আমি যেখানে থাকি, যদি আমার আশেপাশের সৎসঙ্গের সাথে সংশ্লিষ্ট থাকার সুযোগ খুব বেশি না থাকে বা পারিপার্শ্বিকতায় যদি নেতিবাচকতা বেশি থাকে, তাহলে এককভাবে অনেক সময় সেটা ধরে রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। কিন্তু এইভাবে যদি আমরা দেখি যে একবার যখন আপনি বলছেন আপনি অলমোস্ট নিয়ন্ত্রণ করে ফেলেছিলেনই, এরকম একটা পরিস্থিতিতে আপনি চলে গেছেন, তার মানে তো আপনি পেরেছিলেন, তো আছে তো আপনার মধ্যে এই ক্ষমতাটা। সো আপনি আসেন, আপনি যতবার প্রয়োজন হয় আপনি কোর্স রিপিট করেন, কোনো সমস্যা নেই, কারণ কোর্স তো আপনি জানেন যে সব গ্রাজুয়েটদের জন্য উন্মুক্ত, রিপিট, এবং এটা নামমাত্র সাদাকা দিয়ে আপনি রিপিট করতে পারবেন, এবং এই সাদাকাটি আবার এটি আবার ব্যয় হবে অন্যের উপকারের জন্য। তো রিপিট করতে পারেন, মেডিটেশন করেন, এবং কোনো ক্ষেত্রে এটি হতে পারে যে আমরা আগের একটি প্রশ্নের উত্তরে একটু টাচ করেছিলাম যে আসলে রাগটি এটি অন্য কোনো মানসিক রোগের বহিঃপ্রকাশ হতে পারে, অর্থাৎ খুব যেমন ডিপ্রেশনের বহিঃপ্রকাশ হতে পারে বা বাইপোলার ডিসঅর্ডারের বহিঃপ্রকাশ হতে পারে। কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে এর জন্য মনোরোগ চিকিৎসকের কাছেও যাওয়া প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি যে নিশ্চয়ই আপনি যদি লেগে থাকেন অবশ্যই আপনি পারবেন, এবং সবসময় চোখের সামনে এই ছবিটি রাখবেন যে আপনি কি চান, অর্থাৎ যে সমস্যার চাইতেও আপনি আপনার রাগ যদি চলে যায় আপনার জীবনটা কেমন হবে, আপনার সম্পর্কগুলো কেমন হবে, আপনার সন্তানকে আপনি তখন কেমন দেখবেন, আপনার মাকে কেমন দেখবেন, আপনার বন্ধুদের কেমন দেখবেন, এই যে সুন্দর ছবিটি, এই ছবিগুলো সবসময় সামনে রাখবেন এবং দেখবেন যে সেগুলো সবসময় আপনাকে উজ্জীবিত রাখবে এবং আপনাকে কন্টিনিউ করতে সাহায্য করবে। এবং আসলে সবকিছু তো তাড়াতাড়ি হয় না, কখনো কম সময় হয়, কখনো বেশি সময় হয়, কিন্তু যেহেতু আপনি একটি সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অনেক ধন্যবাদ মিস রহমানকে তার এই সুন্দর উত্তরটির জন্য। দর্শক, জীবনের নতুন বাক্যের আজকের এই পর্ব রেগে গেলেন তো হেরে গেলেন, এই পর্বে রাগ ক্ষোভ নিয়ন্ত্রণের যেসব টেকনিক নিয়ে আলাপ হলো তার কয়েকটিকে নিয়ে একটি ভিডিও ইলাস্ট্রেশন করেছেন আমাদের অডিও ভিজুয়াল টিম। আসুন দেখি। রাগ নিয়ন্ত্রণের কিছু সফল টেকনিক। দৃষ্টিভঙ্গি বদলান। প্রথমেই সিদ্ধান্তে আসুন আপনি আর রাগবেন না। দৃষ্টিভঙ্গিগত এই পরিবর্তন আপনার রাগ মুক্তির পথে প্রথম পদক্ষেপ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইতে এলো আরবের এক বেদুইন। নবীজি তাকে একটা পরামর্শই দিলেন, সব সময় রাগকে দমন করতে হবে। বেদুইন খুশি মনে ফিরে গেল তার গোত্রে, কিন্তু গিয়েই দেখল গ্রামে বিরাট এক হাঙ্গামা বেঁধে গেছে। তার গোত্রের এক ছেলে পাশের গোত্রের এক বাড়িতে হামলা চালিয়ে কিছু ডাকাতি করেছে। প্রতিশোধ হিসেবে তারাও এই গ্রামের কয়েক বাড়িতে হামলা চালিয়ে ডাকাতি করেছে। আর এতেই দুই গোত্রের মধ্যে লেগে গেছে বিরাট ঝগড়া। অবস্থা এমন যে উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত। সবকিছু শুনে ওই বেদুইনও রেগে গিয়ে যুদ্ধের জন্য তৈরি হতে গেল। এমন সময় হঠাৎ তার মনে পড়ল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে সে তওবা করল। অস্ত্র রেখে তাড়াতাড়ি চলে গেল প্রতিপক্ষ গোত্রপতির কাছে। বিনয়ের সাথে প্রস্তাব করল, ছোট্ট ব্যাপারটি নিয়ে হানাহানি না করে বরং নিজেই তাদের ক্ষতিপূরণ দিয়ে দেবে। বেদুইনের কাছ থেকে এরকম নরম সুরে কথা শুনে প্রতিপক্ষ গোত্রপতির মনও নরম হল। ক্ষতিপূরণের টাকা তো নিলই না, উল্টো নিজের গোত্রের সবাইকে শান্ত করল। বেদুইনের রাগকে নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্তই বড় আকারের হানাহানি ও রক্তপাত থেকে বাঁচিয়ে দিল উভয় পক্ষকে। আসলে রাগ কখনো ফলপ্রসূ সমাধান দেয় না, বরং সমস্যাকে আরও জটিল করে তোলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি, রাগের মুখে এক মুহূর্তের সংযম অনুতপ্ত হওয়ার হাজার মুহূর্ত থেকে আপনাকে বাঁচাবে। তাই নিজের সাথে ওয়াদা করুন, আপনি সকল পরিস্থিতিতেই রাগমুক্ত থাকবেন। এই সিদ্ধান্তকে ভেতর থেকে জোরালো করতে অটো সাজেশন দিন। রেগে গেলাম তো হেরে গেলাম, রাগের কারণ খুঁজে বের করুন। কেন আপনি রেগে যান, এটি কি আপনার কাছে পরিষ্কার? এখন থেকে যদি কোনো কারণে কারো সাথে রাগারাগি করেন, তাহলে ভেবে দেখবেন কেন আপনি নিজেকে প্রশান্ত রাখতে পারেননি। মনোবিজ্ঞানীরা রাগকে এখন বলেন সেকেন্ডারি ইমোশন বা দ্বিতীয় স্তরের আবেগ। একটা আইসবার্গ বা হিমবাহের তলকে যেমন দেখা যায় না, তেমনি রাগের কারক এই আবেগগুলোই যখন মনকে আচ্ছন্ন করে, মানুষটি তখন ফেটে পড়েন রাগ ক্ষোভে। একটু সময় দিয়ে বুঝতে চেষ্টা করুন ঠিক কী কারণে আপনি রাগছেন। বোঝার পর ঠিক করে নিন দৃষ্টিভঙ্গি। রেগে যাওয়ার বিকল্প সমাধান, কেউ খারাপ ব্যবহার অপমান করলে, রাগ করলে পরিস্থিতি আরও খারাপ বই ভালো হবে না। তার চেয়ে আপনি মাথা ঠান্ডা রাখলে সম্ভাবনা আছে যে অপরপক্ষ ভুল বুঝবে এবং অনুশোচনা করবে, আর অপমানকে মনে করবেন জালমুদ্রা। জালমুদ্রা যেমন আমরা কেউ গ্রহণ করি না, অপমানকেও গায়ে মাখার কোনো প্রয়োজন নেই। প্রতারিত হলে রেগে না গিয়ে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান। অন্যায় অবিচার করলে মনে রাখুন, একা প্রতিবাদ করা অর্থহীন। সবলের অন্যায়ের মুখে দুর্বল এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে। অন্যায়ের প্রতিকার করার মতো শক্তি এবং সংঘবদ্ধতা অর্জন করা পর্যন্ত অপেক্ষা করুন। স্বীকৃতি না পেলে স্বীকৃতির প্রত্যাশা না করে কাজ করে যান, কাজই তার প্রতিদান দেবে। বিদ্রূপ করলে রেগে গিয়ে আপনি কি তার উদ্দেশ্যকেই সার্থক করছেন না? নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিয়ে কেন হাসির পাত্র হবেন? উল্টো আপনি হাসুন, সে ভড়কে যাবে। মানসিক চাপ থাকলে রেগে গেলে চাপ বাড়বে বই কমবে না, তাতে কাজের মান আরও খারাপ হবে, সময় লাগবে বেশি। বরং এই চাপকে দেখুন সুযোগ হিসেবে নিজের দক্ষতাকে আরও বাড়িয়ে নেয়া এবং আরও যোগ্য হবার জন্য। কর্তৃত্ব হারানোর ভয় থাকলে কর্তৃত্ব ধরে রাখার আসল কৌশল হল মাথা ঠান্ডা রাখা, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারা। প্রত্যাখ্যাত হলে প্রস্তাব দেওয়ার অধিকার যেমন আপনার আছে, তেমনি প্রস্তাব প্রত্যাখ্যানের অধিকারও অপরজনের আছে। এটা আপনাকে স্বীকার করতে হবে। যুক্তিসঙ্গত কথা বুঝতে না চাইলে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভাবুন। যে ভাষায় বললে অপরপক্ষ বুঝবে, তাকে সে ভাষাই বোঝান। প্রয়োজনে সময় দিন, নিজেকে সময় দিন। রাগ এলে দাঁড়ানো থাকলে বসে পড়া, আর বসে থাকলে শুয়ে পড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটি। মনের উত্তেজনা প্রশমনে এটি কার্যকর একটি টেকনিক। রাগজনিত উত্তেজনার প্রথম ধাক্কাটা যদি সামাল দিতে পারেন, তাহলেই আপনি পরবর্তী মুহূর্তগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বলা হয় দেহে রাগের জৈব রসায়ন সম্পন্ন হতে সময় লাগে নাকি মাত্র 20 সেকেন্ড। কাজেই এ সময়টা চুপ করে হোক, ঘটনাস্থল থেকে চলে গিয়ে হোক, কিংবা উল্টো গুণে হোক, যে কোনোভাবে মনোযোগটা একটু সরিয়ে রাখুন, অন্তত মুহূর্তের বিস্ফোরণ থেকে রক্ষা করতে পারবেন। দম গণনা করুন। রাগ প্রশমনে দম গণনা চমৎকার একটি পদ্ধতি।
আপনি টের পাচ্ছেন যে রাগ আসছে। চিৎকার, চেঁচামেচি কিংবা প্রত্যুত্তর দেওয়ার আগে লম্বা করে দম নিন, যতটা ধীরে সম্ভব। দম ছাড়তে ছাড়তে ভাবুন, বাতাসের সাথে সাথে শরীরের সব রাগ, ক্রোধ, ক্ষোভ ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে। এভাবে 10 বা 20 পর্যন্ত গণনা করুন। হঠাৎ রাগ, ক্ষোভ অনুভব করলে এই প্রক্রিয়ায় আপনি দ্রুত প্রশান্ত হতে পারবেন। নিয়মিত মেডিটেশন করুন। রাগের সবচেয়ে কার্যকরী প্রতিরোধক হল মেডিটেশন। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে, ব্রেনে সেরোটোনিনের মাত্রা কমে গেলে আমরা রেগে যাই। মেডিটেশনকালে সেরোটোনিনের উৎপাদন বেড়ে যায়। এ সময় ব্রেনে তৈরি হয় আলফা ওয়েভ, যা ব্রেনের চিন্তা ও বিচার বিশ্লেষণের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে আত্মপর্যালোচনা যেমন সম্ভব হয়, তেমনি ক্ষমা করাও হয়ে যায় সহজ। রাগের ওপর কোয়ান্টাম মেথডের বিশেষ মেডিটেশন অডিও আছে, এটা নিয়েও চর্চা শুরু করতে পারেন। মন থেকে ক্ষোভগুলো ঝেড়ে ফেলুন। ক্ষোভ হলো অবদমিত বা অপ্রকাশিত রাগ। আমাদের রেগে যাওয়ার একটা বড় কারণ হলো এই ক্ষোভ। ধরুন, অতীতে কারো দুর্ব্যবহারের কারণে আপনার মনে রাগ হয়েছিল, কিন্তু বাস্তবিক কারণে তখন সেটা প্রকাশ করতে পারেননি, চেপে গিয়েছিলেন। আপনি হয়তো সচেতন মনে সেটা ভুলে গেছেন, কিন্তু অবচেতন মন থেকে সেটা নিজে নিজে মুছে যায় না। যে কারণে অনেক সময়ই দেখবেন অতীতে যে আপনার সাথে দুর্ব্যবহার করেছিল তার সাথে অল্পতেই আপনি রেগে যান। এজন্যে যা করতে পারেন: সচেতন প্রয়াস। সাদা কাগজে আপনার রাগ বা ক্ষোভের বিষয়গুলোকে লিখুন, যা যা মনে আসে। রাগের মাথায় যা বলতে চেয়েও বলতে পারেননি বা যে গালাগাল দিতে পারেননি, লিখুন তার সবই। এরপর কাগজগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে টিনের কৌটা বা অন্য কোনো পাত্রে রেখে আগুনে জ্বালিয়ে শেষ করে দিন, অথবা পানিতে ভাসিয়ে দিন। মেডিটেশনের প্রক্রিয়া অনুসরণ করে আলফা স্টেশনে যান। অতীতে যার আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন তাকে মুখোমুখি বসান। যে বিক্ষুব্ধ উত্তরগুলো তখন দিতে চেয়েও পারেননি, সেগুলো দিন। প্রয়োজনে লাঠি নিয়ে তার কাল্পনিক অবয়বের উপর ইচ্ছে মতো আঘাত করুন। যারা সবে মেডিটেশন শুরু করেছেন তারা কোয়ান্টাম ওয়েবসাইট থেকে ক্ষোভের মেডিটেশন ডাউনলোড করে চর্চা করতে পারেন। এভাবে কিছুদিন অনুশীলন করলে দেখবেন আপনার মন ক্ষোভের জঞ্জাল থেকে সাফ হচ্ছে। আর এরই মধ্য দিয়ে আমরা শেষ করছি আমাদের জীবনের নতুন বাঁকের আজকের পর্ব। সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব জীবন ঘনিষ্ঠ তথ্য উপাত্ত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আজকে তারা দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করছি দর্শকরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন, রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এর মধ্য দিয়ে এগিয়ে যাবেন প্রশান্ত, প্রত্যয়ী, সুখী জীবনের পথে। আমাদের পরবর্তী পর্বের বিষয় থাকছে সায়েন্স অফ ফাস্টিং বা উপবাসের বিজ্ঞান। এ বিষয়ে প্রশ্ন করুন SMS বা ইমেইলের মাধ্যমে। ফোন নাম্বার 01617826886। ইমেইল অ্যাড্রেস webmaster@quantammethod.org.bd। সবার প্রশান্তি, সুস্বাস্থ্য আর সাফল্য কামনার মধ্য দিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের আগামী পর্বে। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত।